Cigarette smoking is injurious to health and causes cancer. This Bengali audio story is copyrighted from April 24th, 2017 and remains protected under copyright law to date. All rights reserved. This Bengali audio story is a copyrighted work protected under applicable laws. Any unauthorized copying, reproduction, distribution, or sharing of this work, whether in physical or digital form, constitutes piracy and is strictly prohibited. Piracy not only infringes on the rights of the creator, but also discourages the creative process. We urge you to respect intellectual property by not supporting or participating in piracy. Any instances of piracy may result in legal action being taken against the responsible parties. Support original creators by accessing content through legitimate platforms. Thank you for your understanding and for supporting original storytelling. Your support helps creators continue to bring more stories to life. This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. পঙ্কজ সবে ফ্রেশ হয়ে টেবিলে বসেছে। শিলা শুভঙ্করকে ডাকতে গেছে। কাল শুভঙ্কর ওকে বলছিল যে ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা আর্টিকেল নিয়ে ওর সাথে আলোচনা করবে। দীপঙ্কর যখন এইসব ভাবছে, হঠাৎ ঠিক তখনই ওর বৌদির একটা আর্তনাদ শুনতে পেল। ও তাড়াতাড়ি দৌড়ে গেল সেই দিকে। বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমিশালি। আজকের গল্প একটি লাল পাড় শাড়ি। গল্প রচনায় দিব্য মিত্র ও অভিষেক ব্যানার্জি। তাহলে শুরু হচ্ছে একটি লাল পাড় শাড়ি। আজ সকাল থেকেই মনটা ভালো নেই কমলেশের। এরকম যেন কুডাক ডাকছে। কাল রাত থেকে কিছুতেই শুভঙ্করের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ফোনটা বেজেই যাচ্ছে, কিন্তু কিছুতেই ও ধরছে না ফোনটা। কাল শুভঙ্করের সাথে ঝগড়া হয়ে যাওয়ার পর থেকেই এরকম খারাপ লাগছে। এখন মনে হচ্ছে কাল হয়তো একটু বাড়াবাড়িই হয়ে গেছে। আসলে শুভঙ্কর ওইভাবে কথাটা বলাতেই মাথাটা গরম হয়ে গেছিল। গতকাল স্কুল স্টাফ রুমে বসে শুভঙ্কর খাতা চেক করছিল। ও একজন নামকরা অঙ্কের শিক্ষক। অঙ্কের উপর ওর দখল সাংঘাতিক। আর কমলেশ হচ্ছে ইংরেজি শিক্ষক। যদিও দুজনের বিষয় আলাদা, তবু দুজনের মধ্যে বন্ধুত্ব সাংঘাতিক। একে অপরকে যেমন ভালোবাসে তেমনই শ্রদ্ধা করে। কাল যখন কমলেশ বেজার মুখ করে স্টাফ রুমে ঢুকলো, শুভঙ্কর একবার মুখ তুলে ওকে দেখে নিয়ে আবার মুখ নামিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সকাল সকাল মুখ বেজার কেন? কমলেশ বলল, দূর শালা, যত রকমের ঝামেলা কি আমাকেই পোহাতে হবে? আর ভালো লাগছে না, এবার চাকরিটাই ছেড়ে দেবো। শুভঙ্কর তখন বাধ্য হয়ে জিজ্ঞাসা করলো যে সমস্যাটা কি হয়েছে। তাতে কমলেশ বলল যে প্রিন্সিপাল স্যার নাকি ওকে ডেকেছিলেন, কারণ স্কুলে এবারকার ফাংশনে স্টুডেন্ট একটা ভূতের নাটক করতে চায়। তার জন্য কমলেশকে একটা ভূতের গল্প লিখে দিতে হবে। এইখানে বলে রাখা ভালো যে কমলেশের একটা নেশা আছে, সেটা হলো গল্প লেখার। দু একটা পত্রপত্রিকাতে ওর কয়েকটা গল্পও বেরিয়েছে। ও সাধারণত সামাজিক বিষয়ের উপর গল্প লিখতে বেশি পছন্দ করে। সেখানে ওকে ভূতের গল্প লিখতে হবে, এটা ওর পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টের। তো যাই হোক, এটা শুনে শুভঙ্কর বলে ওঠে, আরে কথায় আছে গল্পের গরু গাছে ওঠে। তুই চিন্তা করছিস কেন? সাপ ব্যাংক কিছু একটা লিখে দাঁড় করিয়ে দিবি। যদিও শুভঙ্কর কথাটা মজা করার জন্যই বলেছিল, কিন্তু কমলেশের সেটা ভালো লাগলো না। ও বলল যে ওইভাবে সাপ ব্যাংক কিছু একটা লিখে দাঁড় করাবার মতন লেখক ও নয়। কমলেশ বলল, দেখ শুভম, গল্প লেখাটা অত সোজা নয়। এটা তোর অঙ্ক নয় যে উত্তর মিলে গেলেই পুরো নম্বর পেয়ে যাবি। শুভঙ্কর তখন বলে, তুই অঙ্কের সাথে গল্প লেখার তুলনা করছিস? শোন কমল, তোরা তো বেসিক্যালি যেটা লিখিস সেটা আসারই হয়, কিন্তু পুরো পৃথিবীটাই অঙ্কের উপর দাঁড়িয়ে আছে। আমি কখনোই এটা বলছি না যে গল্প লেখাটা খুব সাধারণ একটা ব্যাপার, তবে ভূতের গল্প লেখার মধ্যে কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। ওটা যে কোনো লোকই লিখতে পারে।
কমলেশের তো একেই মাথা গরম হয়েছিল, এবার যেন আগুনে ঘি পড়ল। ও বলল, ঠিক আছে, ভূতের গল্প লেখা যখন এতই সোজা তখন তুই লেখ, আমি স্যারের সাথে কথা বলছি। তাতে শুভঙ্কর বলল, আমার আষাঢ়ে গল্প লেখার সময় নেই কমলেশ, আর ওটা আমার কাজও নয়। আমি বাস্তববাদী, আমি বাস্তবে বিশ্বাস করি। কমলেশ বলে ওঠে, আরে তুই আষাঢ়ে গল্প লিখবি কেন? সেটা তো লিখি আমরা। তুই তো ঘোর বাস্তববাদী, তুই বাস্তব নিয়ে কিছু লেখ। হয়তো দেখা গেল তুই এমন কিছু লিখলি যেটা সত্যি সত্যি বাস্তবে ঘটে গেল। এই বলে কমলেশ উঠে গেল। অন্য শিক্ষকরা এতক্ষণ কেউ কোনো কথা বলেননি। এবার নীলিমা দেবী, যিনি ভূগোলের শিক্ষিকা, তিনি বলে উঠলেন, শুভঙ্কর দা, আজ আপনি কমলেশ দাকে একটু বেশিই রাগিয়ে দিয়েছেন। তার উত্তরে শুভঙ্কর মুচকি হেসে বলল, ও আমার উপর সেই কলেজ লাইফ থেকেই যখন তখন রেগে যেত, এখনো সেই অভ্যেসই রয়ে গিয়েছে। এরপর সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ প্রিন্সিপাল স্যার শুভঙ্করকে ডেকে পাঠালেন। শুভঙ্কর যেতেই উনি বলে উঠলেন, আসুন আসুন শুভঙ্কর বাবু, আপনিও যে ভালো গল্প লেখেন, কই আমাকে তো বলেননি কখনো। আজ কমলেশ বাবু না বললে তো জানতেই পারতাম না। এটা তো দারুণ ব্যাপার। শুভঙ্কর এতটাই অবাক হয়ে গেল যে প্রথমটায় কোনো কথাই বলতে পারল না। কমলেশ এই ব্যাপারটা নিয়ে যে এতটা বাড়াবাড়ি করবে সেটাও ভাবতেই পারিনি। যাই হোক, শুভঙ্কর তখন বলল, না স্যার, আমি কখনো সেইভাবে গল্প লিখিনি, কমলেশ একটু বাড়িয়েই বলেছে। তখন প্রিন্সিপাল স্যার বললেন, না না শুভঙ্কর বাবু, এরকম বললে তো চলবে না। একবার যখন জানতে পেরেছি যে আপনিও গল্প লেখেন, তখন আপনি যতই আমাদের থেকে ব্যাপারটা চেপে যান, আমরা আপনাকে ছাড়বো না। এবারের ফাংশনের জন্য ভূতের গল্পটা আপনাকেই লিখে দিতে হবে। কি আর করা যাবে, শুভঙ্কর বাধ্য হয়েই মেনে নিল এবং বলল যে ওই রাত্রেই গল্পটা লেখা শুরু করবে। এমনিতে প্রত্যেকদিন ছুটির সময় শুভঙ্কর আর কমলেশ একসাথেই বেরোয় বাড়ির উদ্দেশ্যে। একে অপরের জন্য অপেক্ষাও করে যদি কারোর একটু দেরি হয়। আজ কমলেশের একটু বেরোতে দেরি হয়ে গেল, কিন্তু ও বেরিয়ে দেখলো যে শুভঙ্কর ওর জন্য আজ দাঁড়িয়ে নেই। ও খোঁজ নিয়ে জানতে পারলো যে শুভঙ্কর আগেই বেরিয়ে গেছে। ও বুঝতে পারলো যে শুভঙ্কর ওর উপর রেগে গেছে স্যারকে বলার জন্য। কমলেশ তখন বাড়ি যেতে যেতে ভাবলো, ঠিক আছে, পরে ওর সাথে কথা বলে নেওয়া যাবে এখন। এই ছিল কালকের ঘটনা। কাল রাত্রে কমলেশ অনেক চেষ্টা করেছিল শুভঙ্করকে ফোনে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। কমলেশ আর শুভঙ্কর সেই স্কুল থেকে বন্ধু, যাকে বলে সবচেয়ে কাছের বন্ধু। ওরা এক স্কুলে পড়ার পর এক কলেজে পড়েছে এবং তারপর এক স্কুলেই দুজনে একসাথে চাকরি পেয়েছে। ছোটবেলা থেকেই ওদের মধ্যে ভালোবাসা যেমন ছিল, তেমনি ছিল ঝগড়া ও মারপিট। রাগারাগি করে মুখ দেখা দেখি পর্যন্ত থাকতো না, আবার পরে মিটমাট হয়ে যেত। এখনো মাঝে মাঝে ওদের মতের পার্থক্য হয়, কিন্তু আজকের মতন মনের অবস্থা কোনো দিনও হয়নি কমলেশের। বেলা যখন 1টা বাজলো, তখন ও আর অপেক্ষা করতে না পেরে অবশেষে বেরিয়ে পড়ল শুভঙ্করের বাড়ির উদ্দেশ্যে। আজ সকাল সকাল উঠে শিলা ঘরের কাজ করতে শুরু করে দিয়েছে। এই কিছুক্ষণ হলো কাজের লোক এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। অন্যদিন এতটা তাড়াতাড়ি না উঠলেও হয়, কিন্তু আজ যে রবিবার, আজ শুভ দীপু দুজনেই বাড়ি আছে। আজ বেশ কিছু রকমারি রান্না করার ব্যাপার আছে। দুজনেই খুব খেতে ভালোবাসে। শুভঙ্কর আর শিলার 2 বছরের বিবাহিত সংসার। ওরা দুজন ছাড়া ওদের সাথে থাকে শুভঙ্করের ছোট ভাই দীপঙ্কর। দীপঙ্কর এবার MSc ফাইনাল পরীক্ষা দিচ্ছে। শিলার নিজের যেহেতু কোনো ভাই ছিল না, তাই বিয়ের পর শ্বশুরবাড়ি এসে দীপঙ্করকে পেয়ে ও যেন নিজের ভাইকে পেয়েছে। ওর জন্য ভাইকে শুভঙ্কর খুব বেশি কিছু বলতেও পারে না। দীপঙ্করও ওর বৌদিকে খুব ভালোবাসে। আজ দুজনেরই ছুটির দিন, তাই শিলা ঠিক করেছে আজ ওদের প্রিয় খাবারগুলো বানাবে। কাল শুভঙ্কর অনেক রাত অবধি জেগে গল্প লিখেছে, তাই শিলা ভাবলো ওকে একটু দেরি করেই ডাকবে। এখন বেলা 9টা বাজে। দীপঙ্কর এই সবে ঘুম থেকে বিছানায় উঠে বসে আছে। এমন সময় শিলা ঘরে ঢুকলো। ঢুকে বলল, কি রে, এখনো বসে আছিস যে? তাদের মুখ চোখ ধুয়ে নে। জানিস তো, কাল তোর দাদা অনেক রাত অব্দি জেগে গল্প লিখেছে, তাই এখনো ওকে ডাকিনি। দীপঙ্কর একটু অবাক হয়ে বলল, দাদা গল্প লিখছে? এও সম্ভব? উত্তরে শিলা বলল, আরে কালকে কমলদার সাথে শুভর আবার ঝগড়া হয়েছে। তখন দীপঙ্কর বলল, এ তো বলতে গেলে রোজকার ব্যাপার হয়ে গেছে। সকালে ঝগড়া হয়, আবার বিকেলে ভাব হয়েছে। এর সাথে গল্প লেখার কারণটা কি?
তাতে শিলা বলল, আরে কমলদা নাকি প্রিন্সিপাল স্যারকে দিয়ে জোর করিয়েছে শুভকে গল্প লেখানোর জন্য। তারপর আবার বলল, ও তোকে তো একটা কথা বলাই হয়নি, কাল যখন শুভ রাত্রে গল্পটা লিখছিল তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও হঠাৎ আমাকে ডেকে বলল ও যেন কে এক লাল শাড়ি পরা মেয়েকে দেখেছে। আমি তো ওকে শুয়ে পড়তে বলে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এরকম কথাবার্তা বলতে বলতে 10টা বেজে গেল। শিলা বলল, নে এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে টেবিলে বসতো, আমি তো দাদাকে ডাকি, তারপর এসে ব্রেকফাস্ট দিচ্ছি। এই বলে শিলা উঠে গেল। শুভঙ্কর সবে ফ্রেশ হয়ে টেবিলে বসেছে। শিলা শুভঙ্করকে ডাকতে গেছে। কাল শুভঙ্কর ওকে বলছিল যে ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা আর্টিকেল নিয়ে ওর সাথে আলোচনা করবে। দীপঙ্কর যখন এইসব ভাবছে, হঠাৎ ঠিক তখনই ওর বৌদির একটা আর্তনাদ শুনতে পেল। ও তাড়াতাড়ি দৌড়ে গেল সেই দিকে। কমলেশ যখন শুভঙ্করের বাড়ি পৌঁছলো তখন 2টো বেজে গেছে। ও দেখলো বাড়িতে অনেক লোক। বাড়ির ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। কমলেশ ওদেরই এক কলিগ অনিমেষকে দেখতে পেল, যে ওই পাড়াতেই থাকে। অনিমেষ ওকে বলল, কমলেশ দা, শুনেছেন নাকি শুভঙ্করদা তো এক্সপায়ার করেছেন কাল রাত্রে? এই কথাটা শুনে কমলেশ পুরো কেঁপে উঠল। অনিমেষকে ধমকে উঠে বলল, কি সব বলছো? এরকম কথা কখনো কারোর নামে বলতে আছে? এই বলে ও দৌড়ে ভেতরে গেল। কমলেশ বাড়ির ভেতরে গিয়ে দেখলো পুরো ঘরের ভেতরে একটা শোকের পরিবেশ। ঘরের এক কোণে শুভঙ্করের একটা ছবি রাখা রয়েছে। সেখানে শিলাকে ঘিরে পাড়ার মা বউরা সব রয়েছেন। শিলা ক্রমাগত কেঁদেই চলেছে। কমলেশ পুরো বাকরুদ্ধ হয়ে গেল। পুরো ব্যাপারটাই যেন ওর কাছে এক ঘোর দুঃস্বপ্ন মনে হতে থাকলো। ও নিজেকে বারবার চিমটি কেটে দেখতে লাগলো যে ও সত্যিই স্বপ্ন দেখছে কিনা। ওর মনে পড়লো গতকাল শুভঙ্কর ওকে বলেছিল, আমি বাস্তববাদী। বাস্তব কতটা নির্মম হতে পারে সেটা ভেবে ও অবাক হয়ে গেল। প্রিয় বন্ধুর এরকম আকস্মিক মৃত্যুতে ও যেন শোক করতে বা কাঁদতেও ভুলে গেল। ও শুধু ফ্যাল করে চেয়ে রইল শুভঙ্করের ছবির দিকে। ওর বারবার গতকাল শুভঙ্করের সাথে ওর যে কথা কাটাকাটি হয়েছিল সেটা মনে পড়ে যাচ্ছিল। এমন সময় দীপঙ্কর এসে কমলেশের পাশে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে ওর 2 চোখ লাল হয়ে গেছে। ও কমলেশকে বলল, কমলদা, কাল সারা রাত জেগে দাদা এই গল্পটা লিখেছে। আজ সকালে দাদার ঘরে এই কাগজগুলো পেলাম। এর সাথে আর একটা কাগজ ছিল যেটাতে দাদা লিখে দিয়েছিল যে গল্পটা যেন তোমাকে দিয়ে দেওয়া হয়। কমলেশ তখন ধরা গলায় দীপঙ্করকে জিজ্ঞাসা করলো, এইসব কিভাবে হলো দীপু? হঠাৎ করে কি সব হয়ে গেল? দীপঙ্কর তখন কেঁদে ফেলল। ও বলল, সকালবেলা দাদাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি দাদা কিছুতেই সাড়া দিচ্ছে না। ডাক্তার এসে দেখে বললেন যে দাদার কাল রাত্রে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল, ঘুমের মধ্যেই সব শেষ। এই বলে দীপঙ্কর উঠে চলে গেল। কমলেশ কিছুক্ষণ শুভঙ্করের আগের দিনের লেখা গল্পটার দিকে চেয়ে রইল। এই গল্পটা শুভঙ্করের লেখা প্রথম ও শেষ গল্প। এটাকেও যত্ন করে রেখে দেবে। ও এবার গল্পটা পড়তে শুরু করলো। পড়তে পড়তে ওর আর কিচ্ছু খেয়াল থাকলো না। কিছুক্ষণ বাদে হঠাৎ কমলেশের কানে এলো যে শিলা কাঁদতে কাঁদতে বলছে, কাল রাত্রে যখন শুভ বলছিল যে ও একটা লাল শাড়ি পরা মেয়েকে দেখেছে, তখন কেন যে শুয়ে পড়লাম, কেন যে আমি ওর কথা শুনলাম না। কমলেশ তক্ষুনি শিলার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি বললে? কাল রাত্রেও লাল পাড় শাড়ি পরে একটা মেয়েকে দেখেছে? উত্তরে শিলা বলল, কাল ও বারান্দায় বসে গল্প লিখছিল, আমি একবার শুয়ে পড়তে বললাম, ও কোনো জবাব দিল না। আমি আমি আবার ঘুমিয়ে পড়লাম। তারপর বেশ কিছুক্ষণ বাদে ও আমাকে বলল, শিলা শুনছো, আমি না ওই লাল পাড় শাড়ি পরা মেয়েটাকে দেখলাম। আমি বললাম, এখন শুয়ে পড়ো, কাল সব শুনবো। এবার দেখা যাক আগের দিন ঠিক কি ঘটেছিল। এখন সবে সন্ধে 6টা বেজেছে। শুভঙ্কর এক তারা কাগজ নিয়ে ঘরে ঢুকলো। শিলা দেখেই বলে উঠল, এ কি, এত কাগজ কি হবে? শুভঙ্কর উত্তরে বলল, আর বলো কেন, এই কমলেশকে নিয়ে আর পারা যায় না। ও গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলেছে যে আমাকে দিয়ে এবারে স্কুলের ফাংশনের জন্য একটা ভূতের গল্প লেখাতে। শিলা তো হেসেই খুন। ও বলল,
তোমাকে দিয়ে গল্প লেখাবে, তাও আবার ভূতের? কমলদা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে গল্প লেখা কি তোমার কাজ? শুভঙ্কর তখন সেই দিনের স্কুলের পুরো ঘটনাটা বলল শিলাকে। শিলা শুনে হাসতে হাসতে বলল, সত্যি তোমরা পারোও বটে। এত বড় হলে এখনো বাচ্চাদের মতো ঝগড়া করো। নাও এবার হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। এই বলে শিলা উঠে গেল। শুভঙ্কর যখন হাত মুখ ধুয়ে এসে জলখাবার খেতে বসলো, তখনই ঘরে ঢুকলো দীপঙ্কর। শুভঙ্কর ওকে দেখে বলল, দীপু, শোন এদিকে। দীপঙ্কর এগিয়ে আসতে শুভঙ্কর বলল, কিরে, এত দেরি হলো ফিরতে? আজকাল খেলাতেই মনটা বেশি যাচ্ছে না? পড়াশোনা তো বোধহয় শিখে তুলেছ। শিলা দৌড়ে এসে বলল, আরে ছাড়ো না, সারাদিন বাদে কলেজ করে একটু খেলে ছেলেটা ঘরে ফিরেছে, এখনই না বকলেই নয়। শুভঙ্কর বলল, শোন দীপু, কাল আমার ছুটি আছে। কাল আমি তোর সাথে ডিসক্রিট ম্যাথস নিয়ে একটু বসবো। একটা চমৎকার আর্টিকেল পেয়েছি, তোকে দেখাবো। দীপঙ্কর ঘাড় নেড়ে ঘরে চলে গেল। রাত্রে খাওয়ার পর শুভঙ্কর বলল, তোমরা শুয়ে পড়ো, আমি একটু গল্পটা নিয়ে বসি, দেখি যদি কিছু লিখতে পারি। কাল তো ছুটি আছে, তাই আজ একটু দেরি করলেও কোনো সমস্যা হবে না। শিলা বলল, কাল যখন ছুটি আছে, কালকেই বরঞ্চ লিখো না হয়। আজ শুধু শুধু রাত জাগার কি দরকার? তখন শুভঙ্কর বলল, হ্যাঁ, কথাটা খুব একটা ভুল বলনি, কালকেও লেখা যায়। কিন্তু আজ কমলের শুভ যে রাগটা হয়ে আছে, সেটা তো আর কালকে থাকবে না। এই রাগটা থাকাকালীন গল্পটা লিখতে হবে, না হলে আর লিখতে পারবো না। তাছাড়া কাল দীপুর সাথে ওই আর্টিকেলটা নিয়ে বসতে হবে, তারপর বাজার করা আছে। না, এই ঝামেলাটা আজকে মিটিয়ে ফেলা দরকার, বুঝলে? শিলা বলল, উফ, তোমাদের নিয়ে আর পারা যায় না। যা ভালো বোঝো করো গিয়ে, আমি শুয়ে পড়লাম। এই বলে শিলা শুয়ে পড়ল। শুভঙ্কর এবার কাগজগুলো নিয়ে ভাবতে বসলো। বেশ কিছুক্ষণ ভাবার পর ও কিছু একটা লেখা শুরু করলো। কিছুক্ষণ লিখে ও কাগজটা ছিঁড়ে ফেলে দিল। তারপর আবার লেখা শুরু করলো। আবার কিছুক্ষণ লেখার পর কাগজটা ছিঁড়ে ফেলে দিল। তারপর আবার একটা কাগজ নিয়ে বসলো। আবার সেই এক ব্যাপার। ও যেন কিছুতেই মন দিতে পারছিল না। শেষে উঠে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। এমন সময় একটা ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। ও যতক্ষণে সিগারেটটা শেষ করলো, ততক্ষণে ভালো ঝড় শুরু হয়ে গেছে। শুভঙ্কর আবার ঘরে গিয়ে লেখাটা নিয়ে বসলো। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তার সঙ্গে বিদ্যুতের চমক। শুভঙ্কর আবার উঠে গেল বারান্দায়। বারান্দা থেকে বাইরে বৃষ্টি স্নাত পরিবেশ দেখে ওর মনটা খুব ভরে গেল। ও তখন ঠিক করলো বারান্দায় বসে গল্পটা লিখবে। ও সব কাগজ নিয়ে বাইরে এসে বসলো। এরপর বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ও আবার লেখা শুরু করলো। এখন রাত 1টা বাজে। এখনো বৃষ্টি হয়েই চলেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এদিকে শুভঙ্কর লিখেই চলেছে। লিখতে লিখতে ওর যেন আর কোনো দিকেই খেয়াল নেই। এমন সময় শিলার হঠাৎ ঘুম ভেঙে গেল। ও দেখলো শুভঙ্কর এক মনে বারান্দায় বসে লিখে যাচ্ছে। শিলা বলল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো, বাকিটা কাল লিখো। শুভঙ্কর এই কথার কোনো উত্তর দেয় না। আসলে ও তখন লেখার মধ্যে এতটাই ডুবে যে শিলার কথা শুনতেই পায়নি। শিলাও আর কোনো কথা না বলে আবার ঘুমিয়ে পড়ল। এইভাবে বেশ কিছুটা সময় কেটে গেল। এতক্ষণে বৃষ্টিটা কিছুটা ধরেছে। শুভঙ্করের গল্পটা লেখা শেষ হয়েছে। ও আবার বাইরের দিকে তাকালো। বাইরে তাকিয়ে শুভঙ্কর এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। ও দেখলো যে উল্টো দিকে একটা বাড়ি, যেটা এখনো পুরো তৈরি হয়নি, সেই বাড়ির ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে লাল পাড় সাদা শাড়ি। ঝড়ের হাওয়ায় মেয়েটার চুল উঠছে। মেয়েটার যেন কোনো খেয়ালই নেই। সে যেন এক মনে দাঁড়িয়ে ঝড়ের হাওয়ায় দুলছে। শুভঙ্কর এটা দেখে খুবই অবাক হয়ে গেল। কেননা ওই বাড়িটা শুধু ছাদটাই ঢালাই হয়েছে, ওখানে কারোর থাকবার মতন অবস্থা হয়নি এখনো। তারপর এত রাত্রে এরকমভাবে কোনো মেয়ে এরকম ঝড়ের সময় একা একা ছাদে দাঁড়িয়ে আছে, এটা কিভাবে সম্ভব? তবে কি মেয়েটা কোনো বিপদে পড়েছে? এইসব 7-5 ভাবতে ভাবতে শুভঙ্কর ঘড়ির দিকে দেখলো যে রাত 2টো বাজে। আরে, অনেক রাত হয়ে গেছে তো। এই ভেবে আবার ও তাকালো ওই বাড়িটার দিকে। ও আর মেয়েটাকে দেখতে পেল না।
ও তখন ভাবলো যে কি হলো, মেয়েটা গেল কোথায়। ও তখন একটু এদিক ওদিক দেখার পর আবার দেখলো মেয়েটা দাঁড়িয়ে আছে যেখানে ছিল, আর এখন মেয়েটা যেন ওর দিকেই দেখছে। মেয়েটার মুখে একটা হাসি রেখা। মেয়েটার হাসিটার মধ্যে যেন কোনো আকর্ষণী শক্তি ছিল। শুভঙ্কর কিছুতেই চোখ সরাতে পারছিল না। এমন সময় শুভঙ্কর দেখল যে মেয়েটা যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখেও এবার ভয় পেয়ে গেল। ও ভাবতে লাগলো যে ওর কি মাথা খারাপ হয়ে গেছে, না হলে এরকম অদ্ভুত ব্যাপারও দেখছে কি করে। ও বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপরে ভাবলো এবার ওঠা যাক। এই ভেবে ও যখন চেয়ার ছেড়ে উঠল তখন আবার চোখ গেল ওই বাড়ির দিকে। এবার আবার দেখলো মেয়েটাকে সেই একইভাবে দাঁড়িয়ে ওর দিকে দেখতে, মুখে সেই হাসি লেগেই রয়েছে। আবারও দেখতে দেখতে ওর চোখের সামনে মেয়েটা মিলিয়ে গেল। এতক্ষণে শুভঙ্কর সত্যিই ভয় পেয়ে গেল। ও ভাবতে লাগলো যে কে এই মেয়েটা। তারপর হঠাৎ ওর মনে হলো, মেয়েটা এইভাবে হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে? আমি কি তাহলে ওকে দেখলাম? কিন্তু তাই বা সম্ভব কি করে? শুভঙ্কর তখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে শিলাকে ডাকতে লাগলো। ডেকে বলল, শিলা, শুনছো? আমি না ওই লাল পাড় শাড়ি পরা মেয়েটাকে দেখলাম। শিলা ঘুমের ঘরে পাশ ফিরতে ফিরতে বলল, ঠিক আছে, এবার শুয়ে পড়ো, বাকিটা কাল শুনবো। শুভঙ্কর কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে শিলার ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। তারপরও দীপঙ্করের ঘরে গেল। ঘরে গিয়েও দীপঙ্করকে জাগালো না, শুধু খানিকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের ঘরে এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ওর বারবার খালি ওই লাল পাড় শাড়ি পরা মেয়েটার কথাই মনে পড়তে লাগলো। ও বুঝলো যে ও তাকেই দেখেছে। তখন ও আবার উঠে একটা কাগজে কিছু লিখে গল্পের পাতাগুলোর কাছে রেখে শুয়ে পড়ল। কমলেশের এতক্ষণে শুভঙ্করের লেখা গল্পটা পুরোটা পড়া হয়ে গেছে। এত সুন্দরভাবে শুভঙ্কর গল্পটা লিখেছে যে হয়তো ও নিজেও সেরকমভাবে লিখতে পারতো না। গল্পে শুভঙ্কর একটা লাল পাড় শাড়ি পরা মেয়ের কথা লিখেছে। সেই মেয়েটাকে তা কেউ জানে না, তবে যারা যারা ওই মেয়েটাকে দেখেছে তারাই মারা গেছে। ওই মেয়েটা যেন একটা অভিশাপ। কমলেশের মনে পড়ে গেল যে ও আগের দিন শুভঙ্করকে বলেছিল, হয়তো দেখা গেল তুই এমন কিছু লিখলি যেটা সত্যি সত্যি বাস্তবে ঘটে গেল। ও আর নিজেকে সামলাতে পারল না। বাঁধ ভাঙা কান্নায় ও শুভঙ্করের ছবির সামনে ভেঙে পড়ল। বারবার বলতে লাগলো, আমায় ক্ষমা করে দে শুভ, আমায় ক্ষমা করে দে। আমি তোর মৃত্যুর জন্য দায়ী হয়ে রইলাম। আমি ভাবতে পারিনি যে বাস্তব এতটা নিষ্ঠুর হতে পারে। বেশ কিছুক্ষণ শুভঙ্করের ছবির সামনে বসে থেকে কমলেশ উঠে গেল বারান্দায়। এই বারান্দায় বসে কাল রাত্রে শুভঙ্কর গল্প লিখছিল, আর আজ শুভঙ্কর ওদের মধ্যে নেই। ওর মনে পড়ল এই বারান্দায় বসে শুভঙ্করের সাথে একসময় কত আড্ডা দিয়েছিল। সব পুরনো কথা বারবার ওর মনে ফিরে ফিরে আসছিল। হঠাৎ ওর চোখ গেল সামনের বাড়ির দিকে। বাড়িটা এখনো তৈরি হয়নি সেভাবে, শুধু ছাদটাই ঢালাই হয়েছে। ও দেখলো যে বাড়ির ছাদে রডের উপর একটা লাল পাড় শাড়ি জড়িয়ে আছে। হয়তো পাশের কোনো বাড়িতে মেলা ছিল, কাল ঝড়ের সময় উড়ে এসেছে। কমলেশ তখন বুঝলো যে রাত্রে ওই শাড়িটাকেই দেখে শুভঙ্কর লাল পাড় শাড়ি পরা মেয়ে ভেবেছিল। সন্ধে হয়ে গেছে। কমলেশ এতক্ষণ শুভঙ্করের বাড়িতেই ছিল। এবার ওকে বেরোতে হবে। ও দীপঙ্করকে বলল, দীপু, বৌদির খেয়াল রেখো। কোনো রকম সমস্যায় পড়লে সব সময় আমায় বলবে। তোমার দাদা নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই বলে ও শিলার কাছে গেল। শিলা চুপচাপ বসেছিল। ও শিলাকে বলল, শিলা, আজ আমি আসি, আমি আবার কাল আসবো। তোমরা সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। এই বলে কমলেশ শুভঙ্করের লেখা গল্পটা নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় নেমে ও আরেকবার ঘুরে ওই অর্ধেক বাড়িটার দিকে দেখল। ও তখনও দেখল সেই লাল পাড় শাড়িটাকে হাওয়ায় উঠতে। তারপর ও মুখ ফিরিয়ে চলে গেল। এবার দেখা গেল ওই অর্ধেক তৈরি বাড়িটার ছাদে সেই লাল পাড় শাড়ি পরা মেয়েটাকে। মেয়েটা এক দৃষ্টে তাকিয়ে আছে কমলেশের চলে যাওয়ার দিকে। তবে কি এবার?
এতক্ষণ শুনছিলেন দিব্য মিত্র ও অভিষেক ব্যানার্জির লেখা একটি লাল পাড় শাড়ি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে দিব্য মিত্র, উপস্থাপনায় ও নীলিমা এবং শিলার চরিত্রে অঙ্গিরা সেন মিত্র। গল্পটা ভালো লাগলে লাইক করুন, পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের পাঁচমিশালি, আর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরে আসছি পরের গল্প নিয়ে। ধন্যবাদ।